শিক্ষার্থীবৃন্দ, আমার পক্ষ থেকে তোমরা সবাই শুভেচ্ছা গ্রহণ করো। তোমরা যারা একাদশ শ্রেণীতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অধ্যয়ন করছো, আমি তাদের জন্য আজকের এই ক্লাসটি নেব। দ্বিতীয় অধ্যায়ের উপরে, প্রথম অধ্যায়ের উপরে আমাদের ক্লাস চলছে। আমরা মোহাম্মদ বিন কাসিম সম্বন্ধে, মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় সম্বন্ধে বলেছি। আমরা তার পরবর্তী সময়ে যে সুলতান মাহমুদ যে এলাকায় এসেছিলেন সেই সম্বন্ধে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্লাসের শুরুতেই আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগতম। তাহলে আমি বললাম যে আজকে আমাদের আলোচ্য বিষয় সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ শাসন করেছিলেন 997 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত 33 বছর। তিনি সবক্তগিনের পুত্র ছিলেন এবং 971 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে জানা যায়। অর্থাৎ 26 বছর বয়সে পিতার মৃত্যুর পর ছোট ভাই ইসমাইলকে পরাজিত বন্দী করে 997 খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে আরোহণ করেন। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে সবক্তগিন তার কনিষ্ঠ পুত্র মাহমুদ ইসমাইলকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করেছিলেন, যেটি বড় ভাই মাহমুদের মনোপুত হয়নি। যার দরুন পিতার মৃত্যুর পর দুই ভাইয়ের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হয়েছে এবং সেই দ্বন্দ্বে মাহমুদ জয়যুক্ত হয়ে ক্ষমতায় বসেছিলেন 997 খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদ গজনির সুলতানদের মধ্যে কেবল শ্রেষ্ঠতমই ছিলেন না, সমসাময়িক নৃপতিদের মধ্যেও তিনি ছিলেন সর্বাপেক্ষা শক্তিশালী। তিনি 33 বছর রাজত্ব করেছেন। তার মধ্যে 27 বছর অর্থাৎ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 27 বছরে সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন বলে আমরা জানতে পারি। এর পরিপ্রেক্ষিতে সুলতান মাহমুদের সেই 17টি অভিযান পরিচালনা করার পূর্বে একটু বলতে চাই যে আমরা এর আগে দেখেছি আরবের মুসলমানরা 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয় করেছে এবং 713 খ্রিস্টাব্দে মুলতান বিজয় করেছে। এবং এটিও গত ক্লাসে বলেছিলাম যে সুলতান মোহাম্মদ বিন কাসিম মাত্র 3 বছর শাসন করার সুযোগ পেয়েছিলেন, অর্থাৎ 715 খ্রিস্টাব্দেই তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। তার পরবর্তীতে দুর্বলভাবে কিছুদিন শাসন টিকে থাকার পরেই কিন্তু সিন্ধু থেকে মুসলমানদের শাসন নিশ্চিহ্ন হয়ে যায়। শুধুমাত্র মুলতানে মুসলমানরা কোনোভাবে টিকে ছিল, কিন্তু তাদের সেরকম ধরনের শক্তি প্রদর্শন করার মতো অবকাশ ছিল না। এবং এইভাবেই প্রায় 200 বছরের অধিক সময় অতিবাহিত হয়ে যায়। তা সেই 715 আর 997 মানে 1000 খ্রিস্টাব্দ, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 300 বছর কাছাকাছি সময় কিন্তু চলে যাচ্ছে। এই দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে এবং এই সময়ে আমরা দেখতে পাই যে মুসলমানরা, যেখানে ইসলামের সূতিকাগার হিসেবে আমরা বলি আরব, তো সেই আরব দেশ থেকে কিন্তু আস্তে আস্তে তাদের ইসলামী রাজ্যের পরিসীমা বাড়িয়েছেন। শুধু আরব ভূখণ্ডেই কিন্তু তখন মুসলমানরা যে ছিল তা নয়। আমরা দেখতে পাই যে ভারতবর্ষের কাছাকাছি সেই সিন্ধু, কি বলে এই ইরান, ইরাক, তারপরে খুব নিকটে আফগানিস্তান, সেই আফগানিস্তানেও কিন্তু মুসলমানরা চলে এসেছিল। এবং এই আফগানিস্তানে এই গজনি একটি জায়গা, সেখানেই এই সুলতান মাহমুদের পূর্বপুরুষরা রাজত্ব করতেন এবং সুলতান মাহমুদও সেখানে উত্তরাধিকার
সূত্রেই আমরা বলবো যে সেই এলাকায় তিনি রাজত্ব কায়েম করেছেন এবং সেখান থেকে তারা আসছেন। এরা কিন্তু আরবীয় মুসলমানরা, এরা হলো তুর্কি। সুলতান মাহমুদ ছিলেন তুর্কি মুসলমান। তাহলে যেটা আমরা পেয়েছি আরব জাতির মাধ্যমে প্রথম পর্যায়ে আক্রমণ ভারতবর্ষে এবং মুসলিম শাসন প্রতিষ্ঠার যে প্রচেষ্টা, কিন্তু এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মুসলমানরা না, আরবীয় মুসলমানরা না, তুর্কি মধ্য এশিয়ার মুসলমানরাই কিন্তু এই অঞ্চলে আক্রমণ করতে আসলো। এবং আরও বলা যায় যে আমরা ভবিষ্যতে দেখব যে এই ভারতবর্ষে স্থায়ী শাসন যারা কায়েম করেছিলেন তারা ছিলেন এই মধ্য এশিয়ার মুসলমানরাই, তুর্কি মুসলমানরাই। তো শিক্ষার্থীবৃন্দ, তবে সুলতান মাহমুদ একজন তুর্কি মুসলিম। তিনি বিভিন্ন কারণে ভারতবর্ষ আক্রমণ করেছেন 17 বার। যদি আমরা কারণগুলো বলতে যাই তাহলে আমরা দেখব যে সামাজিক কারণ আছে, রাজনৈতিক কারণ মূলত আছে অর্থনৈতিক কারণ। এবং এক্ষেত্রে সুলতান মাহমুদের ক্ষেত্রে আমরা দেখব যে আক্রমণ যদিও অর্থনৈতিক কারণে, কিন্তু উদ্দেশ্যটা ছিল, দুঃখিত, আক্রমণ ছিল রাজনৈতিক কারণে, কিন্তু উদ্দেশ্য খুঁজে বের করে আমরা দেখতে পাই যে তিনি অর্থনৈতিক ব্যাপারটিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। প্রচুর অর্থ ভারতবর্ষ থেকে তিনি পেয়েছিলেন। তো আমরা দেখতে পাই যে সুলতান মাহমুদ গজনীতে থাকার কারণে, আফগানিস্তানে থাকার কারণে ভারতবর্ষের সাথে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে মতবিরোধ দেখা দিয়েছে। কাজেই দুই রাজ্যের মধ্যে টানাপোড়েন, এবং তিনি এই টানাপোড়েনের সূত্র ধরে তার নিজ রাজ্যকে অর্থনৈতিকভাবে, ছোট্ট একটি রাজ্য গজনী, তার পাশেই কিন্তু ইরান, বড় রাজ্য, তো সেই পারস্যের সাথে পাল্লা দিয়ে চলতে গেলে ছোট রাষ্ট্র হিসেবে গজনীর অর্থনৈতিক সমৃদ্ধির প্রয়োজন ছিল এবং তিনি সেটিকেই পূরণ করার জন্য ভারতবর্ষের দিকে নজর দিয়েছিলেন। যাই হোক, আমরা যে কথাটি এই মুহূর্তে বলতে চাচ্ছি যে ঐতিহাসিক ইলিয়ট তিনি বলছেন যে সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষে 17 বার অভিযান পরিচালনা করেছিলেন বা 17টি আক্রমণ রচনা করেছিলেন। আজকে আমার মূল আলোচনাটি হল সুলতান মাহমুদের ভারতবর্ষ আক্রমণ। তো আমরা একে একে এই 17টি আক্রমণ সম্বন্ধে জানব। সুলতান মাহমুদের ভারতবর্ষে অভিযান সমূহ। প্রথম অভিযান 1000 খ্রিস্টাব্দে খাইবার গিরিপথের সীমান্তবর্তী শহরগুলো তিনি দখল করেছিলেন প্রথম অভিযানের মাধ্যমে। একটি জিনিস তোমাদের এখান থেকে মনে রাখতে হবে যে সুলতান মাহমুদ কোন পথ দিয়ে এসে ভারতবর্ষে আক্রমণ করতেন সেটি নির্দিষ্ট এখানে দেওয়া আছে সুন্দরভাবে, যে খাইবার গিরিপথ। খাইবার গিরিপথটাই তিনি ব্যবহার করেছেন ভারতবর্ষ আক্রমণের জন্য। দ্বিতীয় আক্রমণ 1001 খ্রিস্টাব্দে পেশোয়ারের রাজা জয়পালের বিরুদ্ধে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। জয়পাল যুদ্ধের ময়দানে পরাজিত হলেন, বন্দী হলেন এবং তিনি শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে মুক্তি পেলেন। জয়পাল এই মুক্তি পাওয়াকে তার অপমানের শামিল হিসেবে মনে করে তিনি কি করেছিলেন, তার ছেলে আনন্দপালের হাতে তিনি ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তৃতীয় অভিযান 1004 খ্রিস্টাব্দে ভিরার রাজা বিজয় রায়ের বিরুদ্ধে তিনি অভিযান করেছিলেন, অর্থাৎ ভিরা রাজ্য আক্রমণ করেছিলেন এবং রাজা পরাজিত হলেন এবং সুলতান মাহমুদের হাতে বন্দী হওয়ার চেয়ে আত্মহত্যাকে শ্রেয় বলে মনে করেছিলেন, অর্থাৎ তিনি পরাজিত হওয়ার পরে আত্মহত্যা করেছিলেন। এখান থেকে সুলতান মাহমুদ অনেক সম্পদ হস্তগত করেছিলেন, বলা হয়ে থাকে 280টি হাতি এবং বেশ কিছু সম্পদ তিনি এখান থেকে পেয়েছিলেন, অর্থ সম্পদ। চতুর্থ অভিযান 1006 খ্রিস্টাব্দে মুলতানে। তোমাদের হয়তো খেয়াল আছে যে আমি একটু আগে বলেছিলাম যে সিন্ধু থেকে মুসলমানদের শাসন শেষ হয়ে গেলেও মুলতানে মুসলমানদের শাসন ছিল, কিন্তু বলেছি কি সেটা খুব দুর্বলভাবে ছিল।
এই যে দুর্বলভাবে মুসলমানদের শাসন করা, এটিকে সুলতান মাহমুদ ভালোভাবে দেখেননি, তিনি ভালো চোখে এটা দেখেননি। তিনি মনে করেছেন যে মুসলমানদের শাসন যেখানে থাকবে বোঝা যাবে যে হ্যাঁ এখানে মুসলিম শাসক আছেন এবং কেন নতজানু হয়ে শাসন করবে। এবং এই মুসলিম শাসক সেই আবুল ফাতা দাউদ তখন মুলতানের শাসক ছিলেন যখন তিনি আক্রমণটা করছেন। তো সেই দাউদের কর্মকাণ্ড আর একজন অমুসলিম শাসকের কর্মকাণ্ডের মধ্যে খুব একটা পার্থক্য ছিল না। তো সেইভাবেই তিনি এই মুসলিম শাসককেও তিনি আক্রমণ করেছিলেন 1006 খ্রিস্টাব্দে। তিনি যখন মুলতান আক্রমণে যান তখন পথেই আনন্দপাল তাকে বাধা দিয়েছিলেন। তো যার দরুন আমরা এই আক্রমণে দেখতে পাই যে তিনি মুলতান আক্রমণ করলেন। মুলতানের রাজা আবুল ফাতা দাউদ পরাজিত হলেন, তাকে ক্ষমা করে আবার তার রাজ্য শাসন করার সুযোগ দেওয়া হলো এবং ফেরার পথে তিনি যে আনন্দপালের কাছ থেকে বাধা পেয়েছিলেন এই জন্য তাকে ক্ষমতা থেকে সরিয়ে কি করলেন, সুখপালকে, আনন্দপালকে সরিয়ে সুখপালকে তিনি ক্ষমতায় বসিয়ে দিলেন। পঞ্চম অভিযান 1007 খ্রিস্টাব্দে সুখপালের বিরুদ্ধে। বলা প্রয়োজন যে চতুর্থ অভিযানের সময় যে সুখপালকে তিনি পাঞ্জাবের শাসক হিসেবে ক্ষমতায়ন করেছিলেন, সেই সুখপালের বিরুদ্ধেই পঞ্চম অভিযান। এবং ব্র্যাকেটের মধ্যে তোমরা লক্ষ্য করছো যে ইসলাম ধর্ম ত্যাগ। অর্থাৎ ব্যাপারটি এমন ছিল যে চতুর্থ অভিযানে সুলতান মাহমুদ যখন পাঞ্জাবের শাসককে আনন্দপালকে সরিয়ে সুখপালকে বসালেন তখন সুখপাল স্বেচ্ছাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যে আমি মুসলমান হতে চাই। এবং সুখপাল মুসলমান হলেন, তার হাতে ক্ষমতা তিনি দিলেন। যেমনই সুলতান মাহমুদ গজনিতে ফিরে গেলেন ভারতবর্ষ থেকে, তারপরেই দেখা গেল যে সুখপাল তার পূর্বের ধর্মে ফিরে গেলেন, অর্থাৎ হিন্দু ধর্মে আবার তিনি প্রত্যাবর্তন করেছিলেন। এই যে সুখপাল সুলতান মাহমুদকে একটি আমরা বলবো যে প্রলোভন দেখিয়ে বা মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন, সেই রাগেই সুলতান মাহমুদ সুখপালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন পঞ্চম অভিযান 1007 খ্রিস্টাব্দে এবং তাঁকে 4 লক্ষ টাকা তিনি জরিমানা করেছিলেন। ষষ্ঠ অভিযান 1008 খ্রিস্টাব্দে আনন্দপালের বিরুদ্ধে। তোমরা দেখতে পাচ্ছ যে আনন্দপাল সুখপাল সেই একই পরিবারের লোক এবং এই ভারতবর্ষের যে পাঞ্জাব যে রাজ্যটি, এই রাজ্যটি খুবই শক্তিশালী ছিল এবং এখান থেকেই খুব বেশি বিরোধিতা বা আমরা বলবো যে ভারতবর্ষে আসার ব্যাপারে বাধার সম্মুখীন হয়েছিলেন সুলতান মাহমুদ। কাজেই এই পাঞ্জাবেই একাধিক অভিযান কিন্তু পরিচালিত হচ্ছে। তো ষষ্ঠ অভিযানের কথা বলা হচ্ছে যে 1008 খ্রিস্টাব্দে আনন্দপালের বিরুদ্ধে। আনন্দপাল তিনি কি করেছিলেন, সুলতান মাহমুদকে বাধা দেওয়ার জন্য তিনি দেখলেন যে এককভাবে সুলতান মাহমুদের সামনে দাঁড়ানো সম্ভব না বা তাকে বাধা দেওয়া সম্ভব না। কাজেই তিনি কি করেছিলেন, ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর সমন্বয়ে একটি সম্মিলিত বাহিনী গঠন করেছিলেন, ফেডারেশন তৈরি করেছিলেন। সেই উজ্জয়িনী, গোয়ালিয়র, কনৌজ, দিল্লি, আজমির এই সব রাজ্যের রাজাদের সমন্বয়ে তিনি সম্মিলিত বাহিনী গঠন করেছিলেন। কিন্তু এই অভিযানেও সফলতা অর্জন করা আনন্দপালের পক্ষে সম্ভব হয়নি। অর্থাৎ এই অভিযানেও সুলতান মাহমুদ জয়ী হয়েছেন এবং আনন্দপালের সাথে থাকা এই সম্মিলিত বাহিনীর পরাজয় ঘটেছে। সপ্তম অভিযান 1009 খ্রিস্টাব্দে কাংড়া দুর্গ অবরোধ। এই কাংড়া দুর্গ খুবই সুরক্ষিত দুর্গ ছিল। এটি 1009 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ হস্তগত করেছেন এবং এই দুর্গটি যখন সুলতান মাহমুদের আক্রমণে আমরা বলবো যে বিপর্যস্ত হয়ে যায় এবং তিনি যখন এই দুর্গের দায়িত্বভার গ্রহণ করেন তখন তিনি এই দুর্গ থেকে প্রচুর ধনরত্ন পেয়েছিলেন, যার একটি এখানে উদাহরণ হিসেবে এরকম দেওয়া আছে। 200 মণ স্বর্ণ, 700 মণ স্বর্ণ রৌপ্যের পাত, 2000 মণ অপরিশোধিত রূপা এবং 20 মণ মণিমুক্তা। অর্থাৎ
এত বিপুল পরিমাণ অর্থ সম্পদ, ধাতব মুদ্রা ইতিপূর্বে সুলতান মাহমুদ কোনো আক্রমণ থেকে পাননি। তো এইভাবেই দেখা গেল যে সুলতান মাহমুদ এই অভিযানের মধ্য দিয়ে প্রচুর অর্থ তিনি হস্তগত করলেন এবং আবার নিজ দেশে অর্থাৎ গজনিতে ফিরে গেলেন। সুলতান মাহমুদ এরপরে অষ্টম অভিযানে আসলেন 1010 খ্রিস্টাব্দে। এই দ্বিতীয় অভিযানটিও ছিল মুলতানে, যে নামটি ইতিপূর্বে বলেছিলাম, আবুল ফাতা দাউদ, যাকে আক্রমণ করে ক্ষমা করা হয়েছিল, সেই ব্যক্তিকেই, সে আবুল ফাতা দাউদকে আবারও তিনি দ্বিতীয়বারের মতো আক্রমণ করেছেন, কারণ তার মধ্যে সে ধরনের কোনো পরিবর্তন তিনি দেখতে পাননি এবং এবার আবুল ফাতা দাউদ তিনি ভয়ে পালিয়ে গিয়েছিলেন। তো আমরা কিন্তু কিছু কিছু জিনিস মনে রাখার চেষ্টা করব যে সুলতান মাহমুদ কিন্তু শুধু অমুসলিম তথা হিন্দু রাজন্যবর্গের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন না, তিনি কিন্তু মুসলিম রাজন্যবর্গের বিরুদ্ধেও, রাজ্যের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করছেন। এবং প্রায় অভিযান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে অর্থ সম্পদ সুলতান মাহমুদের হস্তগত হচ্ছে। নবম অভিযান 1014 খ্রিস্টাব্দে, এবার আবারও সেই পাঞ্জাবের সুখপালের ছেলে ত্রিলোচন পালের বিরুদ্ধে অভিযান। তো সেই পাঞ্জাবে আমি একটু আগে বলেছিলাম যে পাঞ্জাব ছিল সবচেয়ে শক্তিশালী এবং প্রত্যেকেই চেষ্টা করছে, মানে পাঞ্জাবের যিনি শাসক হচ্ছেন তিনি চেষ্টা করছেন সুলতান মাহমুদকে বাধা দেওয়ার জন্য, যার দরুন যে আনুগত্যবোধ, যেটা অর্থ সম্পদ, যে বার্ষিক যে একটা কর যেটা সুলতান মাহমুদ বেঁধে দিতেন, সেই কর দেওয়া কিন্তু শাসকরা মাঝে মাঝেই বন্ধ করেছে। আর যখনই কর দেওয়া বন্ধ করেছে অমনি সেই সন্ধির শর্ত ভঙ্গকারী হিসেবে চিহ্নিত করে পাঞ্জাবের শাসকের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করেছেন বা অভিযান পরিচালনা করেছেন। তো সেই একইভাবে সুখপালের ছেলে ত্রিলোচন পালের বিরুদ্ধেও অভিযান পরিচালিত হয়েছে 1014 খ্রিস্টাব্দে এবং এই অভিযানে সুলতান মাহমুদ জয়যুক্ত হয়েছিলেন। দশম অভিযান থানেশ্বরের বিরুদ্ধে 1014 খ্রিস্টাব্দে এবং একাদশ অভিযান 1015 খ্রিস্টাব্দে তিনি এনেছিলেন কাশ্মীরের বিরুদ্ধে। তো এই সব জায়গাগুলোতে মন্দির ছিল, ধর্মীয় উপাসনালয়, এবং সুলতান মাহমুদ জানতে পেরেছিলেন যে এই উপাসনালয়গুলো থেকে তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করার জন্য বিভিন্ন গোপন বৈঠক করা হয়। তো এই সব দিকে তিনি সন্ধান পেয়েই এই মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তিনি আক্রমণ করেছিলেন এবং এগুলো থেকেও, এইসব আক্রমণ থেকেও কিন্তু তিনি প্রচুর অর্থ সম্পদ আহরণ করেছিলেন। দ্বাদশ অভিযান 1018 খ্রিস্টাব্দে মথুরা এবং কনৌজের বিরুদ্ধে। মথুরাও একটি ধর্মীয় তীর্থস্থান হিন্দুদের। এছাড়া তিনি কনৌজ শিক্ষা দীক্ষায় তৎকালীন সময়ে খুবই উন্নত ছিল, তার বিরুদ্ধে তিনি 1019 খ্রিস্টাব্দে অভিযান পরিচালনা করেছেন এবং এ রাজ্যের রাজা ছিলেন তখন রাজ্যপাল। শেষ পর্যন্ত রাজ্যপাল প্রচুর অর্থ সম্পদের বিনিময়ে সুলতান মাহমুদকে শেষ পর্যন্ত আমরা বলবো যে যুদ্ধে পরাজিত হলেন এবং এই অর্থ সম্পদ দিয়ে তাকে ফিরে যাওয়ার একটা ব্যবস্থা করেছিলেন। তো এই অভিযান থেকেও দেখছি যে সুলতান মাহমুদ প্রচুর অর্থ সম্পদ হস্তগত করলেন। তো প্রায় অভিযানের সাথেই কিন্তু সুলতান মাহমুদের অর্থ সংযোগ থাকছে। এই অর্থগুলো তিনি নিয়ে গিয়ে তার নিজ রাজ্য গজনির উন্নতিতে কাজে লাগিয়েছিলেন। চান্দেলা রাজ্যের বিরুদ্ধে অভিযান 1019 খ্রিস্টাব্দে চান্দেলার রাজা কনৌজ আক্রমণ করে, অর্থাৎ কনৌজ যখন সুলতান মাহমুদ আক্রমণ করে জয় করেন এবং কনৌজের রাজা যখন মোটামুটি নিজেকে রক্ষা করার জন্য আত্মসমর্পণ করেছিলেন সুলতান মাহমুদের কাছে, এবং সেই কাজটি চান্দেলা রাজার পছন্দ হয়নি এবং কনৌজ তিনি আক্রমণ করেছিলেন। যেহেতু কনৌজ একটি সন্ধি করেছে মাহমুদের সাথে, কাজে সেই কারণে মাহমুদ মনে করেছেন যে তার মিত্র শক্তিকে আক্রমণ করা হলো, যার দরুন চান্দেলা রাজাকে তিনি শায়েস্তা করার জন্য এই 13তম অভিযানটি পরিচালনা করেছিলেন চান্দেলা রাজের বিরুদ্ধে। এটাতেও তিনি সফল হয়েছিলেন
14তম অভিযান গোয়ালিয়র এবং কালিঞ্জর 1021-22-এর মধ্যে এটিও একটি সফল অভিযান ছিল এবং এখান থেকেও তিনি প্রচুর অর্থ সম্পদ লাভ করেছিলেন। 15তম অভিযান 1023 খ্রিস্টাব্দে কালিঞ্জরের রাজা গন্ডার বিরুদ্ধে, তার কর্মকাণ্ডে তিনি বীতশ্রদ্ধ হয়ে এই কাজটি করেছেন এবং এটিতেও তিনি জয়যুক্ত হয়েছিলেন। 16তম অভিযান সুলতান মাহমুদের ইতিপূর্বে যতগুলো অভিযান তিনি পরিচালনা করেছেন তার মধ্যে সবচেয়ে ব্যাপক এবং এই 16তম অভিযানকে সুলতান মাহমুদের দুঃসাহসিক অভিযান বলা হয়েছে। গুজরাটের কাথিওয়াড়ে একটি মন্দির ছিল যার নাম হলো সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দির তখন ভারতবর্ষের সবচেয়ে বড় একটি মন্দির ছিল এবং তৎকালীন ভারতবর্ষের লোকদের একটা ধারণা ছিল যে সোমনাথ মন্দির এত শক্তিশালী যে এই মন্দির সুলতান মাহমুদের পক্ষে আক্রমণ করে বিধ্বস্ত করা কিংবা এইটার জয় করা সম্ভব না, কারণ দেবতা নিজেই এই মন্দির রক্ষা করার জন্য যথেষ্ট। তো সেই ধারণাকে ভেঙে দেওয়া এবং সুলতান মাহমুদ জেনেছিলেন বিশ্বস্ত সূত্রে যে সোমনাথ মন্দিরে প্রচুর অর্থ সম্পদ সংরক্ষিত আছে। একটি কথা বলা প্রয়োজন যে আগের দিনে ব্যাংক পদ্ধতি ছিল না এবং তখন ভারতবর্ষের লোক আমরা জানতে পারি যে তারা ধর্ম উপাসনালয়গুলোতেই তাদের সঞ্চিত অর্থগুলো জমা রাখত। তো সেটা জেনেই সুলতান মাহমুদ কিন্তু এই মন্দিরগুলো আক্রমণ করেছেন। হয়তো অনেকে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তার উদ্দেশ্যের ব্যাপার নিয়ে, তখন এটা আরও সুন্দরভাবে যে আসলে এইসব মন্দিরগুলো আক্রমণ করার কারণে অনেক ঐতিহাসিক কিন্তু তাকে বলেছেন যে তিনি আসলে হিন্দুদের ধর্মীয় উপাসনালয়গুলো ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে যেন মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন, ইসলাম কায়েম করতে চেয়েছিলেন এভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে। আসলে কিন্তু ব্যাপারটি সেরকম ছিল না। তিনি অর্থ সংগ্রহের জন্য এই মন্দিরগুলো বেছে নিয়েছিলেন, কারণ এই মন্দিরে অর্থ মানুষ জমা রাখত, সঞ্চয় করে রাখত। তো তৎকালীন গুজরাটের রাজা ছিলেন ভীমদেব, তিনি প্রাণপণে বাধা দিলেন কিন্তু সুলতান মাহমুদের আক্রমণ থেকে নিজের রাজ্যকে রক্ষা করতে পারলেন না সোমনাথ মন্দিরকে রক্ষা করতে। সোমনাথ মন্দির আঘাতপ্রাপ্ত হলো, সোমনাথ মন্দির ক্ষতিগ্রস্ত হলো। এই মন্দিরটি ছিল, আগে বলেছি আমি, খুবই বড় মন্দির। তীর্থে আসা লোকজন যে মাথা মুন্ডন করত, সেই মস্তক মুন্ডনের জন্য এখানে প্রায় 300 জন নাপিত ছিল, আর সেবাদাস হিসেবে অনেকেই ছিল। তো এত বড় একটি অভিযান সুলতান মাহমুদ যে পরিচালনা করেছেন এটি এই জন্য দুঃসাহসিক বলা হয়েছে যে আসলে এই ধর্মীয় উপাসনালয়ে এইভাবে আক্রমণ করে জয়যুক্ত হওয়া, এটা জনশ্রুতি যেরকম ছিল, তারা বলছে যে এরকম বলা হয়েছে, তখন গুজব ছড়ানো হয়েছে যে সোমনাথ মন্দির আঘাতপ্রাপ্ত হলে বা সোমনাথ মন্দিরে আক্রমণ করা হলে বৃষ্টি হবে না, ফসল হবে না, আর সুলতান মাহমুদ তো কোনোভাবে এটা দখল করতে পারবেনই না, এমন কোনো শক্তি নেই পৃথিবীতে যে সোমনাথ মন্দির দখল করতে পারে। তো এইসব কথা শুনেই তিনি সেটা মিথ্যা প্রমাণ করার জন্য আক্রমণ করলেন এবং এটাতেও তিনি সফল হলেন। এবং শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারছো যে ইতিপূর্বে অন্যান্য মন্দির থেকে যতই তার হাতে অর্থ সম্পদ আসুক না কেন, এই সোমনাথ মন্দির থেকে তিনি যা পেয়েছিলেন সেটা অন্য আর কোথাও থেকে পাননি। সবচেয়ে লাভবান হয়েছিলেন এখান থেকে। শেষ এবং 17তম যে অভিযানটি সুলতান মাহমুদ প্রেরণ করেছিলেন সেটি হলো লাহোরের জাটদের বিরুদ্ধে অভিযান করেছিলেন। জাট, মেট এরকম উপজাতীয় কিছু গোষ্ঠী সীমান্তবর্তী এলাকায় ছিল, লাহোর হয়েই কিন্তু ভারতবর্ষে আসতে হতো। তো সেইখানে তারা প্রথম পর্যায়ে সুলতান মাহমুদের পক্ষে থাকলেও পরবর্তীতে দেখা যায় যে তারাও বিদ্রোহ করে। তো তাদের সাহায্য করার জন্য তিনি অভিযানটি পরিচালনা করেছিলেন এবং এই জাটরা শেষ পর্যন্ত তুর্কি বাহিনীর হাতে তথা সুলতান মাহমুদের বাহিনীর হাতে পরাজিত হয়েছিল। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সুলতান মাহমুদ ক্ষমতায় বসার প্রথম 3 বছরে পর্যবেক্ষণ করেছেন, করে 27 বছর তিনি ভারতবর্ষে প্রায় প্রতি বছরই একটি করে অভিযান পরিচালনা করেছেন। 27 বছরে 17টি গেল অভিযান, আর পরবর্তী 3 বছর অর্থাৎ 1027 থেকে 30
এই 3 বছর তিনি আর ভারতবর্ষে অভিযান পরিচালনা করেননি বা তাকে অভিযান পরিচালনা করতে হয়নি। এই অভিযানের মাধ্যমে কয়েকটি জিনিস আমরা দেখতে পাই। একটি হলো যে তিনি অভিযান করে জয়যুক্ত হয়েছেন, এতে তার সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। তিনি এখান থেকে অর্থ সম্পদ পেয়েছেন এবং সেগুলো তিনি তার নিজের রাজ্য গজনিকে উন্নত করেছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আবার দেখতে পাই যে তিনি এই এলাকা আক্রমণ করেছেন, অর্থ সম্পদ সংগ্রহ করে নিয়ে গিয়েছেন, কিন্তু পাঞ্জাব ব্যতীত কোনো অঞ্চলকে তিনি তার রাজ্যের অন্তর্ভুক্ত করেননি। যে পাঞ্জাবে তিনি বারবার আক্রমণ করেছেন সেটিকে কিন্তু তিনি তার নিজের হাতে রেখেছিলেন এই কারণে যে ভারতবর্ষে আসতে হলে তাকে পাঞ্জাব নিজের হাতে রাখতেই হবে। তো এই জিনিসগুলো আমরা সুলতান মাহমুদের এই 17টি অভিযানের থেকে পাচ্ছি যে সুলতান মাহমুদ কোনো যুদ্ধেই পরাজিত হননি। এরকম সেনানায়ক, এরকম একজন সুলতান ইতিহাসে বিরল, যে যার জীবনে পরাজয় নাই। তো শিক্ষার্থীবৃন্দ, এই যে 17টি অভিযান নিয়ে আজকে তোমাদের সামনে কথা বললাম, তোমরা এগুলা মনে রাখবে এবং এগুলা ঘটনাগুলো মনে রাখতে পারলেই কি কারণে তিনি অভিযান পরিচালনা করলেন, কি উদ্দেশ্যে তিনি অভিযান পরিচালনা করেছিলেন, সেগুলো তোমাদের জন্য পর্যালোচনা করে লেখা খুবই সহজ হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই। সামনের এই ক্লাসটি আমি তোমাদের সুলতান মাহমুদের ভারতবর্ষ অভিযানের উদ্দেশ্য নিয়ে আলোচনা করব, সেখানে আরও বিস্তারিত আলোচনার মাধ্যমে তোমাদের সেই জিনিসটি আরও সহজতর করে দেবো ইনশাল্লাহ। তো আজকের আলোচনা থেকে তোমাদের একটি বাড়ির কাজ দিতে চাইছি, সুলতান মাহমুদের গুরুত্বপূর্ণ অভিযানগুলো বর্ণনা করো। 17টি অভিযান, কিন্তু 17টি অভিযানই তোমাদের এখানে লেখার প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ 5-7টি অভিযান সম্বন্ধে তোমরা বাড়ির কাজ হিসাবে লিখবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং যেহেতু তোমাদের অনলাইনে ক্লাস শুরু হয়েছে, চলছে, কতদিন চলবে আমরা বলতে পারি না, কিন্তু তোমরা তোমাদের সম্পর্কটা বইয়ের সাথে রাখবে, বই পড়বে, শিখবে, তাহলেই তোমরা ভবিষ্যতে ভালো করতে পারবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।